আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নিশু হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মানুষ মারার নয়, এবারের বাজেট রক্ষার বললেন অর্থমন্ত্রী। করোনা পরিস্থিতিতে জিডিপি ও বিনিয়োগ লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়, বিশ্লেষণ সিপিডি। করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের ভারসাম্যপূর্ণ বাজেট বললেন ওবায়দুল কাদের। দুর্নীতির সুযোগ বাড়ানোর অভিযোগ বিএনপির। দুর্নীতি রোধ না হলে বাড়তি বরাদ্দেও স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে না, মত বিশেষজ্ঞদের। মোবাইল ও ইন্টারনেটে কর বাড়ানোয় ক্ষতিগ্রস্ত হবে গ্রাহকরা, বলছেন সংশ্লিষ্টরা। করোনায় একদিনে সর্বোচ্চ 46 জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৪৭১ জন, উপসর্গে মারা গেছেন অন্তত 15 জন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষ মারার নয়, এবারের বাজেট দেওয়া হয়েছে মানুষ রক্ষার জন্য। টাকার চিন্তা না করে কিভাবে কর্মহীন মানুষকে কাজে এনে অর্থনীতি চাঙা করা যায় সে চেষ্টা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। খরচ বাড়িয়ে আয় করার চিন্তা থেকে দেয়া হয়েছে এই বাজেট। অর্থনীতিতে আগের অর্জনের ভিত্তিতে ভিন্ন উপায়ে এবারের বাজেট দেওয়া হলেও তা বাস্তবায়নযোগ্য বলে দাবি করেন অর্থমন্ত্রী। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন খুঁটিনাটি জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। থাকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশাল আয়োজনও, কিন্তু নজিরবিহীন করোনা বাস্তবতায় এবারের অর্থমন্ত্রী হাজির হন ভার্চুয়াল মাধ্যমে। শুরুতেই অর্থমন্ত্রী স্বীকার করেন বাজেট পেশের সময় তার কাছে ছিল না পর্যাপ্ত তথ্য উপাত্ত। অসঙ্গতির মধ্যেও উপায় না পেয়ে তিনি ভর করেছেন স্বাভাবিক সময়ের অর্থনীতির অসাধারণ সব অর্জনের উপর। টাকার চিন্তা নয়, ছিল প্রাণ রক্ষার তাগিদ। আমার দরকার হচ্ছে এই মুহূর্তে দেশের মানুষকে বাঁচানো, এই মুহূর্তে দেশের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। এরা বিদেশে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, অথবা এই দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার যতদিন সুযোগ থাকবে ততদিন সেই কাজটি আমরা করব। মানুষকে রক্ষা করার জন্য বাজেটটি তৈরি করতে হয়েছে। আমরা এবার প্রথমে খরচ করব, তারপর আমরা আয় করব। আমাদের অবশ্যই আয় তো আমাদের করতে হবেই। তো আমরা আয়ের জন্য অপেক্ষা না করেই আমরা মানুষ বাঁচাবার জন্য আমরা প্রথমেই পদক্ষেপ গ্রহণ করেছি। অর্থমন্ত্রী টাকার কথা তেমন চিন্তা না করলেও প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী জানান, প্রয়োজন হলে আরও বেশি ধার করবে সরকার। তবে অর্থমন্ত্রীর আশা শিগগিরই থামবে করোনার প্রকোপ। তাই 5,68,000 কোটি টাকার এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে না। ব্যাংক থেকে বেশি ঋণ নিলেও বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে না, দাবি অর্থমন্ত্রীর। কোনো ব্যাংকের লিকুইডিটি খারাপ, এই কথা আমরা কেউ কারো কাছে শুনি নাই, এবং কেউ বলতে পারবে না যে ব্যাংকে গিয়ে টাকা পাই নাই, ফেরত আসছে, বা কোনো রকম ভাবে খারাপ ব্যবহার করা হয়েছে ব্যাংকের কোনো গ্রাহকের সাথে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এটা আমরা শুনতে পাই না। আমি বিশ্বাস করি এখন আমাদের যে ব্যাংকের কাছে আমাদের অনেক টাকা থাকতে হবে, নট নেসেসারি। ব্যাংকের কাজটি হচ্ছে তারা এই টাকাটিকে ব্যবহার করে যাতে আরো মাল্টিপ্লায়ার ইফেক্ট বাড়াতে পারে, সেই কাজটি তারা করবে। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়ে বেশ কজন সাংবাদিক প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি অর্থমন্ত্রী। জানান, অর্থ পাচারকারীদের দেশে থাকার কোনো দরকার নেই। যারা টাকা পাচার করেছেন বা পরে পাচার করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। এদিকে এনবিআর চেয়ারম্যান জানান, মোবাইল গ্রাহকের ওপর মাত্র 5% নতুন ট্যাক্স বসানোই কমতে পারে অকারণে বলা কথা। করোনা বিদায় হলে 3.25 লাখ কোটি টাকার রাজস্ব আয় কঠিন হবে না বলে অর্থমন্ত্রীকে সাহস যোগান তিনি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়নে সরকার করোনা বাস্তবতা মাথায় নেয়নি বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জিডিপি ও রাজস্ব লক্ষ্যমাত্রা কোনোটাই অর্জিত হবে না বলে মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠানটি। তারা বলেছে, বাজেট গতানুগতিকা ও বাস্তবায়ন অসম্ভব। ঘাটতি বাজেটের বিশাল অঙ্ক ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হলে ব্যক্তি বিনিয়োগ ধাক্কা খাওয়ার সাথে সাথে ব্যাংকিং খাত সংকটে পড়বে বলে জানায় প্রতিষ্ঠানটির অর্থনীতিবিদরা। বাজেট ঘোষণা পরের দিন প্রতি বছর ধারাবাহিকভাবে বাজেট পর্যালোচনা করে নিজেদের বিশ্লেষণ তুলে ধরে সিপিডি। করোনাকালে এবার অনলাইন ব্রিফিং আয়োজন করা হয়। সূচনা বক্তব্যে প্রতিষ্ঠানটি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকার খাতগুলো সঠিকভাবে নির্ণয় করা হয়নি। স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দকৃত অর্থ অপর্যাপ্ত। বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির দিকেই। কোভিডের প্রেক্ষিতে যেই
লক্ষ্যমাত্রাগুলি নির্ধারণ করার কথা ছিল, সেই কোভিডের বিষয়গুলো হয়তো মাথায় না রেখেই এই লক্ষ্যমাত্রাগুলি অনেকাংশেই নির্ধারণ করা হয়েছে। গতানুগতিকতার বাইরে যাওয়ার যে প্রয়োজনীয়তাটা এই বাজেটে ছিল সেটার কিন্তু আমরা দেখছি না। সুতরাং সেখানে আমরা দেখছি যে হিসাব মেলানোর জন্য এনবিআর কে এবং রাজস্ব আদায়ের সাথে যারা আছেন তাদেরকে একটা অবাস্তব একটা টার্গেটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের ধারণা আসছে অর্থ বছরে দেশের জিডিপি নামতে পারে 1%। দেশি বিদেশি কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান বলছে তা হতে পারে 3 থেকে 5% মধ্যে, যদিও সরকারের আশা 8.2% অর্জনের। জিডিপির লক্ষ্যমাত্রা নিয়ে মোটা দাগে প্রশ্ন রয়েছে সিপিডির। তো আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা দেশেই এই কোভিডের কারণে কিন্তু অর্থনৈতিক উপর যে চাপ পড়েছে, অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, সেই কারণে হয় তাদের প্রবৃদ্ধি নেতিবাচক হবে কিংবা খুবই কম হবে। আমাদের দেশের প্রেক্ষিতেও কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সেই প্রবৃদ্ধির হার অনেক কম করে দেখিয়েছে, 2 থেকে 3% বিভিন্ন সংস্থা। করোনাকালে চাকরির বাজার উদ্বেগজনকভাবেই ছোট হচ্ছে, তাই এবার কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগই সর্বোচ্চ অগ্রাধিকার দেবার কথা বলছেন বিশ্লেষকরা। কিন্তু সরকার গত অর্থ বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ অর্থ নিতে চায় ব্যাংক থেকে, যার পরিমাণ 48,980 কোটি টাকা। সিপিডি বলছে এর ফলে ব্যক্তি বিনিয়োগ পড়বে হুমকির মুখে। ব্যাংকিং সেক্টরের উপরে কিন্তু অনেক ধরনের ঘাটতি অর্থায়নেরও চাপ থাকবে। সুতরাং আমার মনে হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে যে প্রায় একটা বড় একটা অঙ্কের একটা ঋণ ব্যাংকিং সেক্টর থেকে প্রাইভেট সেক্টর পাবেন, সেইটার দিকে আমার মনে হয় যে এটা সংকটের মধ্যে পড়বে। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের প্রতি অন্যায় করা হয়েছে বলে মনে করে সিপিডি। কালো টাকা সাদা করা ইত্যাদি পদক্ষেপের মধ্যে আমরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। লাস্টের প্রশ্নটা একটু। প্রস্তাবিত বাজেটকে চ্যালেঞ্জপূর্ণ সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় চ্যালেঞ্জিং বাজেট বলছে অর্থনীতিবিদরা। সুশাসন নিশ্চিত করা গেলেই বাজেট বাস্তবায়নের সুফল পাওয়া যাবে এমন আশা তাদের। অন্যদিকে প্রস্তাবিত বাজেটকে বিনিয়োগ ও বাণিজ্য সহায়ক বললেও সবার আগে স্বাস্থ্য সেবা নিশ্চিতের তাগিদ ব্যবসায়ীদের, কারণ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হলে শিল্প ও বিনিয়োগ কোনোটিই টিকে থাকবে না। বছরের বাজেট উপস্থাপন স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার পাশাপাশি অর্থনীতির অগ্রগতি ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করা হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট। বিশাল অঙ্কের এই বাজেট মানুষের প্রত্যাশা কতটা পূরণ করবে কিংবা দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে কেমন সহায়ক ভূমিকা রাখবে তা নিয়ে আছে বিস্তর প্রশ্ন। ঘোষিত বাজেটের বিশ্লেষণ করতে গিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন এটি অনিশ্চিত চ্যালেঞ্জ মোকাবেলার বাজেট। 2020-21 অর্থ বছরের ঘোষিত বাজেট চ্যালেঞ্জপূর্ণ সময়ের মোকাবেলায় চ্যালেঞ্জিং একটি বাজেট হয়েছে। একটি অনিশ্চিত চ্যালেঞ্জিং অবস্থা মোকাবেলার বাজেট। এই বাজেটটি চ্যালেঞ্জিং অবস্থার মোকাবেলা করতে গিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়েই সূচিত হয়েছে। এই চ্যালেঞ্জগুলো যদি ওভারকাম করা যায় তাহলে এই বাজেটটি দিয়ে অর্থনীতির যে হাল বা অর্থনীতির উন্নয়নের যে গতিধারা সেটার ক্ষতি কমানো সম্ভব হবে বলে আমি মনে করি। সাধারণত বাজেটে আমরা আতঙ্কিত হতাম যে আমাদের এখন কোন নতুন ট্যাক্স আসে, কিন্তু এবারের বাজেটে সরকার প্রত্যেকটা জায়গায় স্পেশালি ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে আমাদের কিন্তু ছাড় দিয়েছেন। করোনা পরবর্তী অর্থনীতিতে যে 8%-এর উপরে গ্রোথের টার্গেট দেওয়া হয়েছে এবং সেটা কিভাবে পূরণ করা যাবে এবং সেটার জন্য আসলে আমাদের অল্টারনেটিভগুলো কি কি, বিদেশ থেকে যদি টাকা না আসে এবং দেশের ভিতরে যে অর্থনীতি সেটা যদি চাপের মধ্যে পড়ে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরের উপরে চাপ সৃষ্টি হওয়ার কারণে সেটা মোকাবেলার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই অল্টারনেটিভগুলো আমরা কিন্তু এই বাজেটে পরিষ্কারভাবে উল্লেখ করতে পারিনি। তারা বলছেন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে, কারণ মানুষ না বাঁচলে যান্ত্রিক শিল্প একা চলতে পারে না। সুশাসন নিশ্চিতের দিকে নজর দেওয়ার তাগিদও দেন তারা। শিল্প উৎপাদন বিনিয়োগ করার জন্য আমি প্যাকেজ ডিক্লেয়ার করলাম, আমি বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশের জন্য টাকা পয়সা বরাদ্দ করলাম, কিন্তু আমি অসুস্থ হয়ে গেলাম, আমার শ্রমিক কর্মচারী ভাই বোন অসুস্থ হয়ে গেল, তাহলে আমার এই বিনিয়োগ চালাবে কি? একটি যন্ত্র কিন্তু একটি প্রোডাকশন হাউসে কিন্তু একটা মেশিন হলে চলে না, সেই মেশিনের পিছনে মানুষের দরকার হয়। আমি যদি একজন স্বাস্থ্যবান সুস্থ মানুষ না পাই, আমি যদি নিজে কাজ করতে না পারি, তাহলে আমার সামনে যে বিনিয়োগের যে অবরাদ্দ সুযোগ এই বাজেটের মধ্যে দেওয়া হবে সেটাকে আমি এনক্যাশ করতে পারবো। কর্মসংস্থানের জন্য বাজেটে অনেক কথা বলা থাকলেও নতুন
উদ্যোক্তা সৃষ্টি এবং এই মুহূর্তে অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজের যে সুযোগ তৈরি হচ্ছে সেখানে প্রশিক্ষণ সহ অন্যান্য কি ব্যবস্থা নেওয়া হবে সেই সুযোগের ক্ষেত্রে বাজেট বরাদ্দ কিংবা দিক নির্দেশনা থাকলে ভালো হতো। সুশাসন, ট্রান্সপারেন্সি এবং মানুষের উন্নয়নের জন্য, স্বাস্থ্যের উন্নয়নের জন্য যে প্রতিজ্ঞাগুলো করা হয়েছে সেই প্রতিজ্ঞাগুলো যেন ঠিকভাবে পালন করা হয়। অর্থনীতিবিদদের মতে প্রযুক্তি সহায়ক পরিবেশ তৈরির কথা বলে মোবাইল ইন্টারনেটের খরচ বাড়ানো আর সুশাসনের কথা বলে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া বড়ই বেমানান। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের বাজেট করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের ভারসাম্যপূর্ণ বাজেট। নিজ বাসভবন থেকে অনলাইনে বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাসের কারণে তৈরি হওয়া পরিস্থিতিতে সংকটকালীন ও সংকট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যকে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। দরিদ্র ও কর্মজীবী মানুষের কষ্ট লাঘবে সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়ে এই খাতকে দেওয়া হয়েছে তৃতীয় অগ্রাধিকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পক্ষে নতুন বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব নয়। বরাবরের মতোই এবারও বাজেট ঘোষণার পর বিএনপি চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট হচ্ছে এবারের বাজেট। বাজেট ঘোষণার সাথে সাথে কোনো ধরনের বিচার বিশ্লেষণ না করে বিএনপি আগেভাগেই প্রস্তুত করা ও মন গড়া পুরনো গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তাদের পক্ষে এই বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব হবে না, এটাই স্বাভাবিক। এদিকে প্রস্তাবিত বাজেটকে কল্পনাপ্রসূত ও অন্তঃসার শূন্য বলে আখ্যায়িত করেছে বিএনপি। অনলাইন সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা মোকাবেলার যে কাঠামো দরকার তা বাজেটে নেই। সরকারি দলের লোকজনের দুর্নীতির টাকা বৈধ করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 10,000 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হলেও স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হলো জিডিপির মাত্র 1.3%। বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রকৃত অর্থে কোনো গঠনমূলক ব্যবস্থা কিংবা সংস্কার প্রস্তাব নেওয়া হয়নি। প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবেলায় যে কাঠামো থাকা দরকার সেটি পরিপালিত হয়নি। বাজেটের আয় ও ব্যয়ের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। জিডিপি ও রাজস্ব আহরণে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল। গত 1 দশক কালের অধিককাল ব্যাপী সরকার দলীয় যে সকল ব্যক্তি নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদের টাকা সাদা করার জন্য সরকার এবার কালো টাকা সাদা করার কোপ বৃদ্ধি করেছে। এই বাজেট প্রকৃত অর্থে একটি অন্তঃসারশূন্য কল্পনা প্রসূত কথার ফুলঝুরি ছাড়ার কিছুই নয়। এই বাজেট মানুষের আশা পূরণ করতে পারেনি, শুধু নয় এই বাজেট মানুষকে আরো কষ্টে ফেলবে। এই বাজেট জনবান্ধব হয়নি। 2019-20 অর্থ বছরে ঘোষিত বাজেটকে অতি আশাবাদী ও কল্পনার বাজেট উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, 8.2% জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলনের ধারে কাছেও যেতে পারবো না। আর বিএনপি নেতারা বলছেন, বাজেটে বড় প্রকল্পে বেশি বরাদ্দের মাধ্যমে দুর্নীতির ধারা অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে চট্টগ্রাম চেম্বারের নেতারা বলছেন, এই বাজেটের মাধ্যমে জনগণ উপকৃত হবে। করোনা পরিস্থিতির মধ্যে অর্থনৈতিক সংকটের মাঝেও বড় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেটে সাধারণ মানুষের জন্যও রয়েছে অনেক কথামালা। পরিমাণ দাঁড়াবে 1,90,000 কোটি। এবারের বাজেটে 8.2% জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন, 76,004 কোটি টাকারও বেশি বিদেশি ঋণ এবং 3,78,000 কোটি টাকার কাছাকাছি রাজস্ব আদায়ের কথা বলা হয়েছে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এসব অর্জন কোনো মতেই সম্ভব নয়। 8.2% প্রবৃদ্ধির জন্য যে 25% বিনিয়োগ জিডিপি হার লাগবে, এবছর সেটা ইতিমধ্যেই 12% নেমে গেছে। তো 12% জিডিপি বিনিয়োগ জিডিপি হারকে তিনি এক বছরে কিভাবে 25% নিয়ে যাবেন, এটা তার পক্ষে সম্ভব নয়। এগুলো বলে উনি নিজেকে হালকা করে ফেলছেন। 1,90,000 কোটি টাকার ঘাটতির মধ্যে তিনি বলছেন যে তিনি 80,000 কোটি টাকারও বেশি তিনি বৈদেশিক ঋণ থেকে নেবেন। এই ধরনের বৈদেশিক ঋণ আগামী এক বছরে পাওয়া যাবে না।
বাজেটে মানুষের জীবন জীবিকার বিষয়টি উপেক্ষিত হয়েছে জানিয়ে বিএনপি নেতারা বলছেন, দুর্নীতির ধারা অব্যাহত রাখার জন্যই কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বাজেটের বরাদ্দের বড় বড় কিছু অংশ যে মেগা প্রজেক্টগুলোতে দেওয়া হয়েছে, যেগুলো ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ এবং যেগুলো অপেক্ষা করতে পারত, অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনীয়তা ছিল না এই বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে এই প্রকল্পে টাকা যাওয়ার অর্থ হচ্ছে যে এটা দুর্নীতির যে ধারা ছিল সেটাকে অব্যাহত রাখা হচ্ছে। প্রস্তাবিত বাজেট হতাশ করেছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদেরও। এই বাজেটে আমরা তেমন কিছুই পাই নাই। তার মধ্যে অবচয় সুবিধা এবং শুল্ক কাঠামো, যেটা বিশেষ করে নতুন গাড়ির সাথে পুরান গাড়ির যে শুল্ক বৈষম্য, নতুন গাড়ির যে শুল্ক কম দেওয়ার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থা থেকে এবার সরে আসবো আশা করছিলাম আমরা, সেটাও আমরা পাইনি। তার উপর মরার উপর খরারগা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। তবে বাজেটের প্রশংসা করে যুগোপযোগী বলছে চট্টগ্রাম চেম্বার। দেশীয় পণ্য যে সমস্ত উৎপাদন হচ্ছে, আমি আগাবার বলি, যদিও ইম্পোর্ট ডিউটির এখানে এআইটি কমিয়ে দিয়েছে। যে ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব বাংলাদেশের পণ্য উৎপাদন হয়, যে পণ্যগুলো বাংলাদেশের ভিতরেই মেইনলি এই ট্রেডটা হয়, এবং এর মধ্যে অনেক পণ্য কিন্তু বাইরে এক্সপোর্টও হয়। তো এই সেক্টরটার উপরে ব্যাপকভাবে জোর দেওয়া হয়েছে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামকে জাতীয়ভাবে ভাবা উচিত এবং চট্টগ্রামের জন্য বাজেটে আলাদা বরাদ্দ থাকা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সঠিক পরিকল্পনা, যথাযথ ব্যবহার আর দুর্নীতি রোধ করা না গেলে যতই বরাদ্দ দেওয়া হোক না কেন, স্বাস্থ্য খাত উন্নয়নে তা কাজে আসবে না, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। করোনা মোকাবেলায় স্বল্প মেয়াদী আর জনকল্যাণমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, করোনা মোকাবেলায় দেয়া থোক বরাদ্দ ব্যবহারে সুশাসন নিশ্চিত করতে হবে সরকারকে। করোনার মতো বৈশ্বিক মহামারীর থাবায় বাংলাদেশে জীবন ও জীবিকা দুটোই চ্যালেঞ্জের মুখে। তাই চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে জীবন রক্ষার বিষয়টি। বরাবরই দেশের স্বাস্থ্য খাতের যে বেহাল দশার কথা বলা হচ্ছিল, তা এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনা। তাই স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে যে বাজেট ঘোষণা করা হয়েছে, তাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 29,247 কোটি টাকা, যা জিডিপির 1.3%, মোট বরাদ্দের 7.2% এবং খাতওয়ারি বরাদ্দের দিক দিয়ে অষ্টম। সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা যথেষ্ট নয়। যদিও আমরা আশা করেছিলাম এই বরাদ্দটি আরেকটু বেশি হবে, স্বাস্থ্য খাতে অন্তত জিডিপির 2% এবং দীর্ঘমেয়াদে জিডিপির 4% এবং বাজেটের অন্তত এই বাজেটে 10 থেকে 12% এবং দীর্ঘমেয়াদে 15 থেকে 20% বরাদ্দ দেওয়ার কথা অনেকেই বলছিলেন এবং আমরা সেটি আশা করেছিলাম। একটি চমক হতো এই বাজেটে যদি একটি দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী বিভিন্ন পরিকল্পনা এই বাজেটে নেওয়া হতো। এই যে 10,000 কোটি টাকা যে থোক বরাদ্দটা, এইটা যদি আমরা মূল বাজেটের ভিতরে নিয়ে আসতে পারতাম স্ট্রাকচারাল চেঞ্জ করে, তাহলে কিন্তু এইটা একটা বেস হিসেবে দাঁড়িয়ে যেত এবং সেটা ধরেন যে 29,000-এর সাথে 10,000 যোগ করলে প্রায় 39,000, এবং এটা তখন কিন্তু বাজেটের একটা সিগনিফিকেন্ট বৃদ্ধি হয়ে বেসটা দাঁড়িয়ে যেত। করোনাকালে দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্বলতা ফুটে উঠেছে, তা থেকে শিক্ষা নিয়ে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। স্বাস্থ্যের সেক্টরে যারা ম্যানেজার আছে, আমি বলবো একদম মন্ত্রী থেকে শুরু করে নিচু পর্যায়ে যে ম্যানেজার আছে, হ্যাঁ, সেই ম্যানেজারদের একদিকে যেরকম ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্সের অভাব আছে, যারা সিন্ডিকেট চক্র দুর্নীতির সাথে জড়িত তাদেরকে হয়তো প্রতিহত করতে পারে না। এটা করোনা তওবা করা উচিত, বিশেষ করে যারা প্রভাবশালী কন্ট্রাক্টর আছেন, যারা মূল এই জায়গাগুলোতে যুক্ত থাকেন। ভালো স্বাস্থ্য ব্যবস্থার একটা ভিত্তি আমরা এই সুযোগে স্থাপন করি। সেই ভিত্তিটাকে ক্রমান্বয়ে আমরা একতলা, দোতলা, তিনতলা, বহুতল ভবনে রূপান্তর করি, যেখানে একটা কল্যাণকর স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। করোনা চিকিৎসায় ব্যবহৃত স্বাস্থ্য উপকরণের দাম কমাতে বাজেটের উদ্যোগকে স্বাগত জানালেও এর সুফল যেন সাধারণ মানুষ পায়, সেদিকে কঠোর নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। বাজেটে মোবাইল সেবায় বাড়তি করের প্রস্তাবে কল রেট ও ইন্টারনেটের দাম বাড়বে। এতে সাধারণ মানুষের ওপর আরেক দফা
খরচের বোঝা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গ্রাহকরা বলছেন, করোনার মহামারীর সময় নতুন কর আরোপ না করে কমানো উচিত। টেলিকম ও ইন্টারনেট খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের এতে করে ক্ষতিগ্রস্ত হবে। দেশে মোবাইল ফোনের সচল সিমের সংখ্যা 16 কোটির বেশি, আর সক্রিয় ইন্টারনেট গ্রাহক সংখ্যা 10 কোটির মতো। বিশাল সংখ্যক এই গ্রাহকের ওপর 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে চাপানো হচ্ছে বাড়তি করের বোঝা। মোবাইল সেবার ওপর আরোপ করা হয়েছে নতুন কর। এতে করে 100 টাকা রিচার্জ করলে কথা বলার ক্ষেত্রে গ্রাহকরা পাবেন 69 টাকার সেবা, আর ইন্টারনেটে পাবেন 79 টাকা, যা আগের চেয়ে 5 ভাগ বেশি। ডিজিটালাইজেশন ঠিক আছে, ডিজিটালাইজেশন ব্যবস্থাটা তো সবার ঘরে ঘরে পৌঁছাইতে হবে। শুধুমাত্র যে হাই লেভেল বা হাই রেসপন্সিবিলিটি মানুষগুলাই শুধু ব্যবহার করবে তেমনটা না। আমরা ডিজিটালাইজেশনে যাব, কিন্তু সবাইকে নিয়ে যাব। কিন্তু আমরা সাধারণ মানুষটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এবং সব জায়গায় মোবাইলের উপরে যে ট্যাক্সটা বসাচ্ছেন এটা আপনারা করেন, আপনারা এটা বন্ধ করেন। আমরা আমাদেরকে অন্তত কিছুটা আমাদেরকে সুযোগ দেন, আমরা বাঁচতে দেন। উচিত ছিল সরকারের এটা আরও ব্যাট কমানো। সেক্ষেত্রে আমাদের বড় যে ব্যাট বাড়িয়ে দিচ্ছে, মানে চাপ সৃষ্টি করছে এটা। তো আমাদের এখন ইনকাম আয় রোজগার সবই বন্ধ। যে ট্যাক্স বা ব্যাট আরোপ করা হয়েছে সেটা কমিয়ে আপনার 10 টাকায় করা উচিত, 100 টাকায় 10 টাকা। টেলিকম খাতের শীর্ষ এই কর্মকর্তা বলছেন, ডিজিটালাইজেশনের এই সময়ে ট্যাক্স বাড়ানো যৌক্তিকতা নেই। সাধারণ মানুষ এতে করে আরও ক্ষতিগ্রস্ত হবেন। বোঝা যাচ্ছে যে এই ক্রাইসিস সময় যেখানে অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে পারছে না, পার্টিকুলার যারা মার্জিনাল ইনকাম গ্রুপে, তাদের উপরে এই ধরনের ট্যাক্স ইম্পোজ করে দেওয়া কোনো জাস্টিফিকেশন আমি এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু যারা ওয়েল অফ লোক আছেন তাদের জন্য এটা হয়তো বড় কিছু না, বাট যারা মিডল ইনকাম গ্রুপ আছেন, লো ইনকাম গ্রুপ, এটার জন্য এটা এক্সট্রিমলি সেন্সিটিভ একটা ডিসিশন। এবং যেখানে আপনার স্টুডেন্টরা ডিজিটাল লাইফস্টাইলে যাচ্ছে, ডিজিটাল এডুকেশনে যাচ্ছে, ওনাদের পক্ষে কি এত টাকা খরচ করে কি এই ধরনের বিল দেওয়া সম্ভব? সংশ্লিষ্টরা বলছেন, মহামারীর এই সময়ে অধিকাংশ মানুষ ইন্টারনেট নির্ভর, আর বিশ্বায়নের সাথে তাল মেলাতে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। তাই এই সেবা সহজলভ্য করার পরামর্শ তাদের। দেশকে ডিজিটালি বাঁচিয়ে রাখতে গেলে ইন্টারনেটের কোনো বিকল্প নেই, কারণ আমাদের অনলাইন ক্লাস বা আমাদের হোম অফিস বলি, আমাদের ইন্টারনেটে ব্যাংকিং বা আদার্স যে কাজগুলো, এবং এন্টারটেইনমেন্টের বড় একটা অংশ কিন্তু ফিক্সড ব্রডব্যান্ডের উপর নির্ভরশীল। এই বাজেটটাকে যদি ইন্টারনেট বান্ধব করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সামনে খুব সমস্যা হয়ে যায়। আবার ভিন্ন মতও আছে। তথ্য প্রযুক্তি খাতের এই বিশেষজ্ঞ বলছেন, মানুষের সক্ষমতা বেড়েছে, তাই বাড়তি করে সমস্যা হবে না। এখানে টেলিকম যেহেতু একটি প্রফিটেবল খাত, এখানে মানুষকে এই সাপোর্টটা দিতে হবে, এবং সরকার চাইলে তার এখান থেকে সেই সাপোর্টটা নিতে পারে। তো আমার মতামত হলো যে যেটুকু বাড়িয়েছে সেটা তো ঠিক আছে, দরকার লাগলে আরও বাড়ানো যেতে পারে, বিকজ মানুষ এটা ব্যবহার করছে এবং মানুষের এটা অ্যাফোর্ড করতে পারছে। বাজেট পাশের আগে টেলিকম ও ইন্টারনেট খাতের বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ অনেকের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশে আবারও করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। সারা দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 46 জন মারা গেছেন, আর নতুন করে শনাক্ত হয়েছেন ৩,৪৭১ জন। শুক্রবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত বৃদ্ধির সাথে সাথে করোনা চিকিৎসার হাসপাতালগুলোতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, 12 জুন 215টি দেশের মধ্যে সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এদিকে প্রতিদিনই বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে শুক্রবার জানানো হয়, 96তম দিনে এসে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,990টি। একদিনের সর্বোচ্চ পরীক্ষার দিনে করোনা শনাক্তও হয়েছে সর্বোচ্চ 3,471 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন, আইসোলেশনে রয়েছেন 436 জন। গত 24 ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,471 জন। শনাক্তের হার 21.71%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন, এ পর্যন্ত 1095 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন, এ পর্যন্ত সুস্থ 17,249 জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.16%। বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন টেস্ট করার সংখ্যা আরও বাড়াতে হবে, সেজন্য র্যাপিড টেস্টের উপর জোর দিতে হবে। টেস্টের সক্ষমতা বাড়াতে হবে, RT-PCR ল্যাবের সংখ্যা বাড়াতে হবে এবং প্রতিদিন যেন বেশি বেশি টেস্ট করা যায়। মাস পপুলেশনকে চেক করার জন্য র্যাপিড স্ক্রিনিং টেস্টটা করা যেতে পারে। আর কোভিড ট্রিটমেন্ট হচ্ছে যেসব হসপিটালে, সেই সব হসপিটালের বেড সংখ্যা এবং জনবল বাড়ানো, ওভারঅল তাদের সক্ষমতাটা বাড়াতে হবে। সংক্রমণের হাত থেকে বাঁচতে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলতে আবারও সবাইকে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। করোনা উপসর্গে 4 ঘন্টার ব্যবধানে গাজীপুরে 3 জন ও চাঁদপুরে একদিনে 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা, সিলেট, সিরাজগঞ্জ, নরসিংদী ও নাটোরে মারা গেছেন 6 জন। এদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম। 4 ঘন্টার ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মারা গেছেন 3 জন। তারা সবাই বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা উপসর্গে চাঁদপুরে একদিনে মারা গেছেন 6 জন। এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে 3 জন, হাজীগঞ্জে 2 জন এবং মতলব উত্তর উপজেলায় 1 জন। জেলায় একদিনে রেকর্ড 71 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে রংপুর বিভাগে মারা গেছেন আরও 5 জন। এদের মধ্যে রংপুরে 3 জন, গাইবান্ধায় 1 জন ও নীলফামারীতে 1 জন মারা গেছেন। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 71 জন। ঢাকার সাভারে করোনায় 3 জন মারা গেছেন। নতুন করে 11 জনের শরীরে করোনা ভাইরাসটি শনাক্ত হয়েছে। নোয়াখালীতে কবিরহাট পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন সহ করোনায় মারা গেছেন 2 জন। জেলায় নতুন করে 2 ডাক্তার ও 4 পুলিশ সদস্য সহ মোট 73 জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় বৃহস্পতিবার রাতে পটুয়াখালী কলাপাড়া উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সহ মারা গেছেন 2 জন। সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি থাকা 1 জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন 1 জন। সিরাজগঞ্জের বজরাপুরে উপসর্গে বৃহস্পতিবার রাতে শুক্কুর আলী নামে 1 যুবকের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গে নরসিংদীতে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 55 জন। নাটোরে করোনা উপসর্গে ঔষধ কোম্পানির 1 প্রতিনিধি মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 6 জন। এদিকে বান্দরবানে জেলা প্রশাসক দাউদুল ইসলাম এবং একটি বেসরকারি হাসপাতালের 1 ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। মুন্সিগঞ্জে নতুন 77 এবং ব্রাহ্মণবাড়িয়ায় 53 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের 9 স্টাফ সহ জেলায় 21 জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া চট্টগ্রামে 207, বগুড়ায় 58, বরিশালে 51, গাজীপুরে 26, শেরপুরে 18, দিনাজপুরে 21, ভৈরবে 16, পটুয়াখালীতে 12, যশোরে 11, মানিকগঞ্জে 8, চুয়াডাঙ্গায় 3, সাতক্ষীরায় 3 এবং টাঙ্গাইলে 5 জনের করোনা পজিটিভ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। করোনায় আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমান। উপসর্গ দেখা দেয়ায় বৃহস্পতিবার তাদের কোভিড-19 টেস্ট করা হয়। ফলাফল পজিটিভ হওয়া আইসোলেশনে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা। করোনা থেকে সুস্থ হতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী আকমা মোজাম্মেল হক। এর আগে আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। করোনা মোকাবেলার পদক্ষেপ হিসেবে রাজধানীর রাজাবাজারে লকডাউনে মিশ্র প্রতিক্রিয়া বাসিন্দাদের। কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখছেন, বলছেন এতে সংক্রমণ কমবে। আবার কেউ কেউ জানিয়েছেন সব নিত্য পণ্যের সরবরাহ নেই, কিছু পণ্যের দামও বেশি। করোনা সংক্রমণ রোধে মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলক লকডাউনে রাজধানীর রাজাবাজার এলাকা। অবাধ যাতায়াত বন্ধে গ্রিন রোডের মাথায় বসেছে পুলিশ প্রহরা। যারা জরুরি প্রয়োজনে আসা যাওয়া করছেন তাদের উপযুক্ত কারণ দেখাতে হচ্ছে।
নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে বেশ কিছু প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। ভেতরের পরিবেশে বেশিরভাগই সন্তুষ্ট, তবে কেউ কেউ কিছু ঘাটতির অভিযোগও করেছেন। আমার একজন কলিগ চাল কিনতে পারছে না, হ্যাঁ, তো চালের জন্য ওকে যেতে দিচ্ছে না বাইরে, ও আবার দোকানে গেছে। তো মানে লকডাউনটা ঠিক আছে সবার জন্য, এটা ভালো, কিন্তু যদি মানে একদম সব কিছুর ব্যবস্থা করা হয় সেটা আরও ভালো হয়। দামগুলি মানে ডাবল হচ্ছে, মাছ মাংস। ভালো হয়েছে, মানুষ সচেতন হয়েছে, ঘরের ভিতরে থাকছে। আমার মনে হয় যে অন্য অন্য এরিয়াতে যেগুলো এফেক্টেড এরিয়া এগুলোতে করা উচিত। ভেতরের বাসিন্দাদের জরুরি প্রয়োজনে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। নিজেদের এলাকা সুরক্ষিত রাখতে এগিয়ে এসেছেন 40 জন স্বেচ্ছাসেবক। যদি কোনো রোগী থাকে ইনফর্ম করে যে আমাদেরকে একটা রিক্সা লাগবে বা একটা সিএনজি লাগবে বা অ্যাম্বুলেন্স লাগবে, আমরা ওটা ভিতরে যেতে দিচ্ছি। আমাদের সম্মানিত কাউন্সিলরের নেতৃত্বে আমরা একটা খাবারের লিস্ট করতেছি, আমরা অলরেডি আজকে থেকে দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। পুলিশ বলছে লকডাউন কার্যকর করতে প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু লোক আসতেছে যেটা ছোটোখাটো একটা প্রয়োজন নিয়ে, যে প্রয়োজনগুলো হয়তো আজকে না গেলেও চলতো, তো সেইগুলো আমরা দেখে ওদেরকে আসলে ব্যাক করে দিচ্ছি, ওনারা চলে যাচ্ছে। শুধু হসপিটাল কর্মী আমার সংবাদকর্মী যারা ভিতরে অবস্থান করে, এরা শুধু ওদের প্রয়োজনে ওদের কাজে বের হচ্ছে, ওদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি, আর বাকি অন্য কেউ বের হতে পারছে না। এদিকে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার খুলেছে বসুন্ধরা শপিং মল, যদিও প্রথম দিনে ততটা ভিড় নেই। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। জোন ভিত্তিক লকডাউনের সুফল পেতে হলে করোনার হটস্পট চিহ্নিত করে সেখানে ব্যাপক আকারে পরীক্ষা নিরীক্ষার উপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, রেড জোনগুলোতে ব্যাপক আকারে পরীক্ষার মাধ্যমে সেখানে আক্রান্তদের আলাদা করে আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করতে পারলেই জোন ভিত্তিক লকডাউনের সুফল পাওয়া যেতে পারে। ব্যাংক, বিমা, অফিস, দোকানপাট খুলে দেওয়ার পর করোনার সংক্রমণের মাত্রা বাড়ছে তীব্র গতিতে, সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে সংক্রমণ রোধে জনসংখ্যা ও আক্রান্ত বিবেচনায় বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করে লকডাউনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে ইতিবাচক হিসেবেই দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, জোনভিত্তিক লকডাউন ব্যবস্থা কার্যকর করলে এ থেকে সুফল পাওয়া যেতে পারে। জোন ভিত্তিক লকডাউনের সুবিধা পেতে হলে কতগুলো কাজ করতে হবে। একটি কাজ হলো রেড জোনের ভেতরে সংক্রমণের ঘনতম জায়গাটিকে বৃত্তের মতো ঘিরে ফেলতে হবে। ঘিরে সেখানে একটি নিবিড় পরীক্ষা অভিযান পরিচালনা করতে হবে। সেই পরীক্ষা অভিযান দ্বারা আমরা বুঝতে পারবো কে রোগী, কে ভাইরাসবাহী, উপসর্গবিহীন ভাইরাসবাহী এবং কে সুস্থ। এই তিন ভাগে ভাগ করে সুস্থ মানুষজনকে স্বাভাবিক জীবনযাপন, যিনি উপসর্গবিহীন ভাইরাসবাহী তাকে কোয়ারেন্টাইন অথবা আইসোলেশন, এবং যে রোগী তার জন্য আইসোলেশন বা চিকিৎসা যেটি করা দরকার সেটি আমরা করব, এবং এভাবেই কিন্তু আমরা সংক্রমণের সংখ্যাকে কমিয়ে আনতে পারবো। লকডাউন কার্যকর করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্থানীয় মানুষ, জনপ্রতিনিধিগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনের সমন্বয়ে এই কার্যক্রমটি পরিচালিত হবে। যদি এটি করতে আমরা সমর্থ হই তাহলে আমরা এখনো মনে করি আমরা এই সংক্রমণকে অনেকটাই রুখে দিতে পারবো। যেটা হটস্পট সেটাকে কোল্ড করার জন্য যদি পিসিআর টেস্ট করে দেখা যায় কে কে তার মধ্যে ভাইরাস বহন করছেন এবং তাদেরকে যদি আমরা স্ট্রিক্ট কোয়ারেন্টাইনে রাখতে পারি তাহলে ক্রমান্বয়ে আমরা হটস্পটগুলোকে কোল্ড স্পট করতে পারবো। এভাবে রেড জোনগুলোকে ইয়েলোগুলোকে সবুজ করা সম্ভব। করোনা সংক্রমণ রোধে জোনভিত্তিক লকডাউনই বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেট ঘোষণার পরদিনই বাজারে বেড়ে গেছে পেঁয়াজ, সিগারেট, তামাকজাত অন্যান্য পণ্যের দাম। এছাড়া গত সপ্তাহের তুলনায় চাল, সবজি, গরু, মুরগির মাংসের দামও বেড়েছে। কিছুটা কমেছে বড় মাছের দাম। দেশে চূড়ান্ত বাজেট পাশের আগেই প্রস্তাবিত বাজেটের পরপর বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার নজির রয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে পেঁয়াজের দাম। শুধু আমদানিকৃত নয়, ঝাঁঝ বেড়েছে দেশি পেঁয়াজেরও। অজুহাত হিসেবে সরবরাহের ঘাটতির কথা বলছেন ব্যাপারীরা। ইন্ডিয়ান আগে ছিল 18-20, এখন হলো 22-25 ইন্ডিয়ানটা। এই কারণে দেশির দামও বাড়ছে। দেশে আগে ছিল 37-38,
মাথায় 40, ওখানে হলো 40-42 বেশিটা, সামনে একটু বাড়তে পারে। যে যার মতো বাড়িয়েছে বিড়ি সিগারেটের দামও। 70 টাকা 80 টাকা করে প্রতি কার্টনে বাড়াইছে কোম্পানি। তবে এটা রেটটা পুরোপুরি ফাইনাল হইব আপনার শনিবারে 12-1টার দিকে ফাইনাল হইব। তবে বাজেটের বাইরে হলেও সপ্তাহের শেষে চালের দামও বাড়তি। 28 চাউলটা প্রথম অবস্থায় বিক্রি করছিলাম 1650, 31 টাকা কেজি। সেটা বর্তমান বাজার সাইজ আছে, মেল রেট সাইজ আছে 2150 টাকা, তার মানে 43 টাকা কেজি। প্রত্যেকটা চাউলের প্রত্যেক বস্তায় 150-200 টাকার মতো এই আজকে এই এক সপ্তাহের মধ্যে বেশি। চাল নিতাম 5 কেজি, আমি নিতেছি 3 কেজি, আপাতত আর কি চলি। নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও বাজারে ক্রেতা মন্দায় বিপাকে আছেন ব্যবসায়ীরা। আজকে শুক্রবার দিন পর্যন্ত আমরা 1000 টাকা দোকানদারি হয়নি। ঈদের পর মানুষের হাতে টাকাও এরকম নাই, এই কারণে ক্রেতাও কম। তবে ক্রেতা কম থাকলেও বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম। মাছের দাম কম থাকায় এখন কিছুটা স্বস্তি সাধারণ মানুষের। গত সপ্তাহে এগুলা বিক্রি করছে জোড়া 2500-2600 টাকা, আর এই সপ্তাহে বিক্রি করতে জোড়া 2000 টাকা। মাছের রেট অনেকটা কম। এই যে কাতল মাছ 5 কেজি 350 টাকা কেজি, আগে যেরকম বিক্রি হচ্ছে এরকমই বিক্রি হচ্ছে। মরিচ, পেঁপে, করলা সহ প্রায় সব সবজির দাম বাড়তি। পাইকারি বাজারের চেয়ে মহল্লার বাজারে এই দাম আরও বেশি। 2 দিন আগে মরিচ ছিল 20 টাকা কেজি, এখন 40 টাকা কেজি। পটল 30 টাকা কেজি, শসা 30 টাকা, পেঁপেটার দাম বেশি 40 টাকা, বটবটি 40 টাকা, লতি 30 টাকা। এখানে 20 টাকা করে, মহল্লার বাজারে এখানে 50 টাকা, 40 টাকা, 50 টাকা। কারণ বাজারে কম, এই তো হোলসেল এইখানে কম। এখানে ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করার দাবি সাধারণ মানুষের। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। অসময়ে যমুনা, ধলেশ্বরী, লৌহজং সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে টাঙ্গাইলের নিচু এলাকা। তলিয়ে গেছে হাজার হাজার একর জমির পাকা ধান। শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে না পেরে চরম লোকসানের মুখে এসব এলাকার কৃষকেরা। টানা বৃষ্টি আর উজানের ঢলে টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল, ভুয়াপুর ও সদর সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে হাজার হাজার একর জমির পাকা বোরো ধান। হতাশা কৃষকের চোখে মুখে। সেই সাথে আছে করোনার কারণে শ্রমিক সংকট। যে জমিটা যে আবাদরা 15-20 দিনে আবাদরা উঠায়, ওইটা 3 দিনে আমরা সময় পাই নাই, এই হারে পানি বাড়ছে। ধান ছাড়া আমাদের আর কিছু করার নাই, বাড়তি কোনো আউট ইনকামের সোর্স নাই। এই ধান আর ধানের উপরেই আমরা নির্ভরশীল ছিলাম। 15-16 বিঘা জমি আমি আবাদ করি, এর মধ্যে 3 বিঘা জমিনের ধান কাটতে, আর বাকি সবই পানির নিচে গেছে। আমাদের সরকারের কাছে একটাই আবেদন, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তলিয়ে যাওয়া ধান কাটার চেষ্টা করছেন অনেকে। শুকনার উপরে হলে পোষাবে, কিন্তু পানির মধ্যে তো 2 একদিন কাটলে অসুখ আছে, তাদের তাঙ্গরে সমস্যা, এতে তো পোষায় না। তার না কাটলে আর কি তো চলে গেত সব গেত গা, এখন পোষাইব আর কি, কিছু কিছু কাটলে নিলে হবো কিছু। ধান কাটা ও ক্ষতি কাটিয়ে উঠতে সব রকমের ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের। এত আগে পানি আসবে কৃষক বুঝতে পারেন, যার ফলেই 1-2 রাতের ভিতরে পানি এসে এটা ডুবে গেছে। তো কৃষক যারা এখানে ক্ষতি করতেছে এদের জন্য আসলেই মানে এই ক্ষতিটা কাটিয়ে ওঠা কষ্টকর। পাকা ধানগুলো আমরা ইনশাল্লাহ কৃষকের ঘরে নিতে পারবো, আমাদের ততটা সমস্যা হবে না। এরপরেও যদি কোনো সমস্যা হয়, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করছি, ইনশাল্লাহ তারা আমাদের কৃষকদের স্বার্থ বিবেচনা করে সুচিন্তিত সিদ্ধান্ত নেবে। মির্জাপুরে যে পরিমাণ শ্রমিক লাগে কৃষি অফিসের মাধ্যমে, সেই শ্রমিক আনার জন্য বিভিন্ন জেলায় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা চিঠি দিয়েছি, এবং সেখান থেকেই অনেক শ্রমিকই আমাদের এখানে এসেছে এবং যারা এখানে কাজ করছে। এছাড়াও সরকারি প্রণোদনের অংশ হিসাবে আমরা যে ধান কাটার মেশিন দিয়েছি, রিপার মেশিন সহ অন্যান্য মেশিন রয়েছে, সেগুলো আমাদের এখানে চলমান আছে, কার্যক্রম চলছে। টাঙ্গাইলে এবছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 6,69,529 মেট্রিক টন। এখন পর্যন্ত ধান কাটা হয়েছে 76%, আর 92 হেক্টর জমির পাকা ধান পানির নিচে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লিবিয়ায় যাওয়া বাংলাদেশি 2 যুবকের সন্ধান পাচ্ছে না তাদের পরিবার। মানব পাচারকারীদের হাতে 26 বাংলাদেশি হত্যার পর ভৈরবের এই 2 জন জীবিত নাকি মৃত তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে তাদের দিন। সন্তানদের সন্ধান চাইছেন তারা। ভাগ্যের চাকা ঘোরাতে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর গ্রামের দালাল জাফরের প্ররোচনায় অবৈধ পথে লিবিয়ায় পাড়ি জমান একই গ্রামের ইসার উদ্দিন ও বিজয় মিয়া। 4.5 লাখ করে টাকা দিয়ে লিবিয়া যান তারা, কিন্তু 25 মে একটি ভয়েস রেকর্ডে দুজনই আবারও 10 লাখ টাকা করে পাঠাতে বলেন।
না হলে তাদের মেরে ফেলা হবে বলেও জানায় তারা। আমি তোর ভাই বুঝো যে মুখ লবার ভিতরে টেপাটা বুঝো 10 লাখ টাকা লাগবো আমার কে নেটিভি ছিল তোর ভাই তোর আমার তোর দুটো পাও ধরি আমার পাও ধরি তোর পাও ধরি সবার পাও ধরি ভাই তোর আমার তাড়াতাড়ি বাঁচা। সন্তানের এমন আকুতিতে টাকা জোগাড় করতে যখন স্বজনরা দিশেহারা, ঠিক তখন 28 মে মানব পাচারকারী চক্রের সদস্যদের গুলিতে 26 বাংলাদেশি নিহত হওয়ার খবর পান তারা। এ ঘটনার পর থেকে ইসার এবং বিজয়ের কোনো খোঁজ মিলছে না। ভৈরব উপজেলা প্রশাসনের হাতে হতাহতদের নামের তালিকায় নেই তাদের নাম। লিবিয়ায় পরিচিত জনদের সাথে যোগাযোগ করেও সন্তানের খোঁজ পায়নি পরিবার। আমার ছেলের বয়স বাড়াইছে, আমার ছেলে মা ডেকে ডেকে কইছে মা গো মা আমারে 10 লক্ষ টাকা দিলে মা আমারে ছাড়বো, নাহলে আমারে মা অত তারিখে আমারে মেরে লাইব। সরকারের কাছে আবেদন আমার স্বামীরে যেভাবে দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। যেভাবে অত্যাচার করে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন আমার ভাইকে সন্ধান দেওয়ার জন্য আর জাফরের প্রতি কুটুর বিচার। দুজন ব্যক্তি এখন পর্যন্ত আমাদের তালিকার মোতাবেক আমরা সরকার কাছ থেকে পাইনি, আর তারা বলছে তাদের পরিবার বলছেন যে তাদের সঙ্গে যোগাযোগ নেই। আমরা এই বিষয়টাও দেখছি যে আসলে তাদের অবস্থানটা কোথায় আছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশি কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লিবিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ভৈরবের জগন্নাথপুর একটা জায়গা আছে পৌরসভায়, এখানে ইসার মিয়া এবং বিজয় মিয়া নামে দুজন এখনও নিখোঁজ রয়েছে। তার পরিবার আমাকে এই বিষয়টি জানানোর পরই আমি ত্রিপোলিতে যোগাযোগ করে স্যারকে ইনফরমেশন এবং তাদের ছবি সহ দিয়ে রেখেছি। তারা খোঁজ করছে যে ওরা আসলে কোথায় আছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীর প্রকোপে বিশ্বে অতি দারিদ্র্যের সংখ্যা বেড়ে 112 কোটিতে দাঁড়াবে বলে আশঙ্কা করছেন গবেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী র্যালি ঘোষণায় সমালোচনা করেছেন বিশ্লেষকরা। দৈনিক জীবনযাত্রায় যারা $1.90 খরচ করে এমন অতি দারিদ্র্যের সংখ্যা বিশ্বে আরও 40 কোটির মতো বাড়বে বলে একটি গবেষণা প্রকাশ করেছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট ইকোনমিক্স রিসার্চ। বিশ্ব ব্যাংকের দারিদ্র্য সীমা পর্যালোচনায় চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের দৈনিক $5.5 ব্যয় করা জনগণের সংখ্যা বেড়ে 370 কোটিতে পৌঁছাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি, যা পৃথিবীর মোট জনগণের অর্ধেকেরও বেশি। এদিকে আগামী শুক্রবার ওকলাহোমা রাজ্যের টুলসা শহরে নির্বাচনী র্যালির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে আগ্রহীদের। তবে জনসমাগমের করোনা আক্রান্ত হলে তার দায় ট্রাম্প প্রশাসন বা প্রচারণা শিবিরের নয়। এছাড়া নির্বাচনী প্রচারণা থেকে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা সহ কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডে 99 বছর পূর্তির সপ্তাহে ওকলাহোমায় ট্রাম্পের র্যালির নিন্দা করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গেল একদিনে বিশ্বে করোনা ভাইরাসে 4,951 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 4,24,500 শতাধিকে দাঁড়ালো। আক্রান্ত 76,33,000-এরও বেশি, সুস্থ হয়েছেন 38,65,000-এরও বেশি। ব্রাজিলে বৃহস্পতিবার আরও 1,261 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 41,000 ছাড়ালো। নতুন 30,000 সহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8 লাখে। এছাড়া পেরু, চিলি, আর্জেন্টিনা সহ ল্যাটিন আমেরিকায় আরও 500-র মতো মানুষের মৃত্যু হয়েছে। মেক্সিকোতে শুক্রবার নতুন করে অন্তত 600 মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আরও 9 শতাধিক সহ মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,16,000। আক্রান্ত 20,90,000-এরও বেশি। রাশিয়ায় 183 ও যুক্তরাজ্যে 151 জন সহ ইউরোপে আরও 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এদিকে স্পেন ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান এখন চতুর্থ। এই দিন দেশটিতে সর্বোচ্চ 394 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেল 8,005 শতাধিক। আক্রান্ত 3 লাখের কাছাকাছি। পাকিস্তানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2,463 জনের। ইংল্যান্ড সফরের জন্য 29 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান, যেখানে নতুন মুখ একজন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভালো করায় ব্যাটসম্যান হায়দার আলী সুযোগ পেয়েছেন দলে। সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন হারিস সোহেল ও পেসার মোহাম্মদ আমির। আগামী অগস্টে শুরু হবে
পাকিস্তান ইংল্যান্ড সিরিজ। তবে করোনার কারণে 1 মাস আগেই দেশ ছাড়ছে পাকিস্তান টিম। ইংল্যান্ড পৌঁছে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে পাক ক্রিকেটারদের। এছাড়া দেশে অনুশীলন করতে না পারা ইংল্যান্ডের মাটিতে বাড়তি অনুশীলনের সুযোগ কাজে লাগাতে চায় তারা। 29 জন ক্রিকেটারের সঙ্গে স্কোয়াডে থাকছে 14 সদস্যের টিম ম্যানেজমেন্ট দল। এদিকে করোনার কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েতে সফর বাতিল করেছে ভারত। শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতির অনেকটা উন্নত হলেও ঝুঁকি নিতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। 24 জুন থেকে শ্রীলঙ্কায় 3টি ওয়ানডে ও 3টি T20 ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবার কথা ছিল কোহলিদের। সবগুলো সিরিজই বাতিল করেছে BCCI। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মানুষ মারার নয়, এবারের বাজেট রক্ষার বলেন অর্থমন্ত্রী। করোনা পরিস্থিতিতে জিডিপি ও বিনিয়োগ লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়, বিশ্লেষণ CPD। করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের ভারসাম্যপূর্ণ বাজেট বলেন ওবায়দুল কাদের। দুর্নীতির সুযোগ বাড়ানোর অভিযোগ বিএনপি। দুর্নীতি রোধ না হলে বাড়তি বরাদ্দেও স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে না, মত বিশেষজ্ঞদের। মোবাইল ও ইন্টারনেট কর বাড়ানোয় ক্ষতিগ্রস্ত হবে গ্রাহকরা, বলছেন সংশ্লিষ্টরা। করোনায় একদিনে সর্বোচ্চ 46 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3471 জন। উপসর্গে মারা গেছেন অন্তত 15 জন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।